নমস্কার, আমি পারাদীপ চলে এসেছি নেতা নয় জনতা নিয়ে। দেশ জুড়ে হই হই, সামনেই লোকসভা ভোট, আর ভোট ব্যস্ত দেশে শুরু হয়ে গেছে নেতাদের আনাগোনা, নেতাদের ভাষণ, গর্জন, তর্জন। কিন্তু নেতাদের ভাষণ, গর্জন, তর্জনের মাঝে যারা নেতা নির্বাচন করেন, যারা সাংসদ নির্বাচন করেন, সেই জনতা জনার্দন তাদের খবর কজন রাখেন? তাই আমি পারাদীপ চলে এসেছি জনতার মাঝে। আজ আমরা রয়েছি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত জলপাইগুড়ি বিধানসভায়। এখানে সাধারণ মানুষের সঙ্গে একাধারে যেমন কথা বলবো, তাদের মন বুঝবো, তারা কে কি চায়, তাদের সমস্যা, তাদের দাবি দাওয়া, তাদের ইচ্ছে অনিচ্ছে, তাদের সুবিধা অসুবিধে নিয়ে কথা বলবে নেতা নয় জনতায়। কি কেমন আছেন? চলছে, ভালো আছে। চলছে, ভালো আছেন। মোদিজিও তাই বলছেন, দেশের প্রধানমন্ত্রীও তাই বলছেন। আচ্ছা দিন, ভারতবর্ষের মানুষ কি সত্যি ভালো আছে? প্রশ্নটা আমি সেই জন্য করতে চাচ্ছি যে উনি আজকে বেকার যুবক যুবতীদের জন্য বছরে 2 কোটি করে চাকরি দেবেন বলেছিলেন। উনি বলেছিলেন যে রুটি কাপড়া মাকান, সবার জন্য অন্ন বস্ত্র বাসস্থান থাকবে। সেটা কি উনি করতে পেরেছেন? বাংলার মানুষকে দেখলাম বঞ্চনার শিকার হতে। অদ্ভুতভাবে লাগছে যে যাদের মনরেগার টাকা ছিল দেওয়া কথা, সে টাকাগুলো পেল না। তারপরে আবার দেখলাম অনেকে আবার বাসস্থানে যে বাড়িতে পাকা ছাদটা করার কথা ছিল সেটাও হলো না। তো আমার মনে হয় আজকে দিনটা শুধুমাত্র উনার নিজের হয়েছে, ভারতবর্ষের মানুষের এবং বাংলার মানুষের সার্বিকভাবেই আজকে দিনটা হয়নি। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোটার প্রায় 19 লক্ষ, এবং এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র 1980 সাল থেকে 2009 অবধি এই জলপাইগুড়ি কেন্দ্র ছিল বামেদের দখলে। 2014-এ প্রথমবারের জন্য এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র সেটা বামেদের হাতছাড়া হয়। 2014-এ এই লোকসভা কেন্দ্রে থেকে মনোনীত হয় তৃণমূল কংগ্রেসের সাংসদ। 2019-এ আবার উলট পুরাণ। 2019-এ এখান থেকে বিজেপির জয়ন্ত রায় তিনি সাংসদ নির্বাচিত হন, এবং তিনি হারান নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন তাকে 1,88,000 ভোটে, অর্থাৎ প্রায় 2 লক্ষ ছুঁই ছুঁই। অর্থাৎ যেমনটা বলছিলাম, জলপাইগুড়ির আবহাওয়া সেটা যেমন ক্ষণে ক্ষণে বদলায়, তেমন জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের যে রাজনৈতিক পটচিত্র সেটাও কিন্তু বদলায়। কি কি ইস্যুতে ভোট দেবেন, কি মাথায় রেখে ভোট দেবেন? যে ইস্যুগুলোতে মানুষ সত্যিকারের উপকৃত হবে, গরিব মানুষের সমস্যার সমাধান হবে, সমাজে মানুষ ভালোভাবে থাকতে পারবে, মানুষের জীবনের মানোন্নয়ন ঘটবে, সেই বিষয়গুলোকে আমার মনে হয় প্যারামিটার করা উচিত। এক্ষেত্রে কোনো রাজনৈতিক দল প্রাধান্য পাওয়া উচিত না। কি চান, কি চান? আমি চাই জলপাইগুড়ি জেলার সার্বিক উন্নয়ন হোক। চিকিৎসার জন্য আমাদের জলপাইগুড়ির মানুষ যেন জলপাইগুড়ি থেকেই সমস্ত রকমের পরিষেবা পায়। জলপাইগুড়িতে একটি বিশ্ববিদ্যালয় হোক, যেন জলপাইগুড়ির ছেলেমেয়েরা জলপাইগুড়িতে বসেই যাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। জলপাইগুড়িতে আরও উন্নয়ন হোক, এগুলোই আমার দাবি। এই যে বলা হচ্ছে আপকি পার 400 পার, কি মনে হয় 400 পেরিয়ে যাবে বিজেপি? সম্ভাবনা কম। এখন বাকি ভোটাররা কী করে, শুধু আমাদের জলপাইগুড়ির উপর তো বিচার করলে হবে না, এটা সারা ভারতবর্ষের ভোট। সারা ভারতবর্ষে কে কী ভাবছে তাদের উপর নির্ভর করে। ভোটের আগে, নির্বাচনের আগে আমরা দেখলাম রাম মন্দির হলো, সিএএ হলো, তো এইগুলো কোনোভাবে প্রভাব ফেলবে ভোটে, লোকসভা ভোটে? এগুলো বাংলায় তেমনভাবে প্রভাব ফেলবে না। বাঙালিরা স্বাভাবিকভাবেই জানে কিভাবে ভোট দিতে হয়, আর এগুলো ইস্যু বাঙালিদের প্রভাব ফেলতে পারে না। সামনে তো একটা ভোট তো দেবেন নাকি? অবশ্যই, ভোট তো মানুষের আমাদের গণতন্ত্র উৎসব। গণতন্ত্র রক্ষা করতে গেলে, ভবিষ্যৎ দেশকে সুরক্ষিত করতে গেলে ভোটটা অবশ্যই দেওয়া দরকার। তো ভোট দেওয়ার সময় কি মাথায় রাখবেন? ভোট দেওয়ার সময় এটা তো কেন্দ্র সরকার নির্বাচনের ভোট। অবশ্যই কেন্দ্রীয় নীতি দেশকে সামনে বিশ্বের দরবারে যে তুলে ধরছে, দেশের উন্নতি যে করবে, সাধারণ মানুষ, বেকার যুবকদের চাকরি ব্যবস্থা এবং সার্বিকভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেই দল কাজ করবে সেই দলের পক্ষেই আমরা ভোট দেব। বলা হচ্ছে আপকি পার 400 পার, কি মনে হয় 400 পেরোবে বিজেপি? আমার তো মনে হয় 400 পেরোবে, কারণ হচ্ছে কেন্দ্র সরকার যে হারে কাজ করেছে সেই কাজগুলো যথেষ্ট
উন্নয়নশীল কাজ, সাধারণ গরিব মানুষের জন্য কাজ করেছেন এবং বিশ্ব দরবারে বিশ্বগুরু, যেই ভারতবর্ষকে মানুষ চিনত না, বিশ্বের দরবারে ভারতের যদি ভিসা নিয়ে অন্য জায়গায় যেতেন পাসপোর্ট নিয়ে, তাহলে মানুষ অবজ্ঞা করতো। এখন যদি ভারতের কার্ডটা আপনার কাছে থাকে তাহলে মানুষ আপনাকে অন্য চোখে দেখছে। আপনার পাশে বসে বলছেন যে ভারতের বা দেশের ইমেজ বিশ্বের কাছে উজ্জ্বল করেছে মোদিজি। আপনি তো এখানে বসে বলছেন মোদি শুধু নিজেরটা দেখছেন, নিয়ে আসছে। বিষয়টা সেটা না, অবশ্যই যদি দেশের ইমেজ যদি প্রধানমন্ত্রী বিশ্বের বুকে আমাদের ভালো জায়গায় করে থাকেন তাহলে অবশ্যই আমাদের সম্মানের হতো। বিষয়টা হলো যে বিশ্বব্যাপী অনুযায়ী যে সমীক্ষা হয়েছে তাতে দেখা গেছে যে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি মানুষ খাদ্য পাচ্ছে না। ঠিক আছে, এটা সবথেকে বেশি খারাপ লাগছে এই জায়গাটাতে, যে দেশের মধ্যে আমাদের যেভাবে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হলো। গ্যাসের দাম বাড়লো কোথায়? গ্যাসের দাম তো কমিয়ে দেওয়া হলো। না, শুনুন না, এটা তো ভোটের আগে মাঝে মাঝে গ্যাসের দাম ভোটের আগে কমিয়ে দিচ্ছে, আবার ভোটটা পার হয়ে গেলে আবার আস্তে আস্তে বাড়িয়ে দেবে। এটা তো হচ্ছে। প্রথম কথা হলো যে গ্যাসের দাম বাড়ালো প্রধানমন্ত্রী, কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দিকটা, উনি 1200 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মা বোনেদের চোখের জল মুছেছেন আর গ্যাসের দামটুকুর ব্যবস্থা করে দিয়েছেন। আপনি গ্যাসের দামের কথা বলছেন, কই বিদ্যুতের দামের কথা তো বলছেন না। আপনার রাজ্যে যে শেষ বিদ্যুতের উপর যে শেষ তো চাপিয়ে বিদ্যুতের দাম কত করে দেওয়া হচ্ছে। শুনুন, একটা কথা বলি, বিদ্যুতের যে বিষয়বস্তুগুলো রয়েছে আমাদের রাজ্যে, আমি যে পুরোপুরি আপনাকে বলবো যে আমাদের রাজ্যে বিদ্যুৎ বলুন বা সাধারণ মানুষ বলুন, প্রত্যেকটা জায়গাতে সাধারণ মানুষের একটা সচল থাকার চেষ্টা কিন্তু মুখ্যমন্ত্রী করছে। দেখুন, ওনারা যেটা বলছেন না যে লক্ষ্মীর ভাণ্ডার, হ্যাঁ মহিলাদের 500,000 টাকা দিচ্ছেন, কিন্তু বেকার ছেলেদের ভবিষ্যৎটা চুরি করে নিচ্ছেন। এই চাকরিজীবীদের লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি চুরি করেছেন, সেটা নিয়ে বলছেন না। উনিও একজন যুবক। এই যুব সম্প্রদায়ের চাকরিগুলো চুরি করে নেওয়া হলো, কোটি কোটি টাকা যে নেতাদের বাড়ির থেকে বেরোচ্ছে সেটা নিয়ে কথা বলছেন। ভবিষ্যৎটা চুরি করে নিলে হলো। আর ওই লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা মারা, সেটা কিন্তু চায় না। একদমই আসবো, আমরা আপনার কাছে আসবো। কি মানে এই যে কর্মসংস্থান, নির্বাচনে, লোকসভা নির্বাচন, সেটা দেশেই হোক বা রাজ্যে, কর্মসংস্থান এটা তো একটা বড় ফ্যাক্টর, বড় ইস্যু। আমাদের রাজ্যে সীমিত সামর্থ্যের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের নিয়োগ বিগত কয়েক বছরে হয়েছে। কিন্তু আমরা যদি দেখি বিভিন্ন কেন্দ্রীয় সরকারি পরীক্ষা, সেগুলি কিন্তু দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে আছে। এবং আমরা যদি দেখি কর্মসংস্থানের যে সংকোচন, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারি স্তরে অনেক বেশি মাত্রায় করা হয়েছে। আর তৃতীয়ত, কর্মসংস্থান তো শুধুমাত্র সরকারি হয় না, তার সঙ্গে বেসরকারি কর্মসংস্থানেরও একটা সাযুজ্য থাকে, যোগ রয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, শেষ 3টি অর্থবর্ষে ভারতবর্ষের যে মানুষ, তারা কিন্তু একটা বিশাল অংশের মানুষ, তারা কিন্তু এই কেন্দ্রীয় সরকারের যে আর্থিক নীতি, তার কারণে কিন্তু তাদের কর্মচ্যুত হতে হয়েছে। মানেন? না, একদম নয়, একদম না। দেখুন, প্রধানমন্ত্রী যে ভোকাল ফর লোকাল, এই ছোট ছোট শিল্পের জন্য টাকা দেওয়া, সাধারণ বেকার যুবকদের যাদের হাতে টাকা দিচ্ছে ছোটো ছোটো কুটির শিল্প করার জন্য, এটা দেখছেন। মুদ্রা যোজনা বলুন বা অন্য প্রকল্প, সেখানে টাকা দেওয়া হচ্ছে। ভাবতে হবে আপনাকে, এই দেশ একসময় যখন আমরা ছোট ছিলাম, আমাদের ব্যাংকের বই করতে গেলে বা পাড়ার কোনো সিনিয়রকে ধরতে, কাকু একটা সাইন করে দিন, ব্যাংকের দরবারে আমাদের দরজা ঢুকতে গেলে পারমিশন লাগতো। সেখানে কিন্তু তিনি প্রত্যেকের বই করেছেন। একদম গরিব মানুষ এখন ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডার। এবং এই যে গরিব মানুষের চায়ের দোকান, এই কোভিডের সময় ধরুন না, এই ভেন্ডার যারা আছে 10,000 টাকা কেন্দ্র সরকার দিয়েছে, উইদাউট ডকুমেন্টসে দিয়েছে। রাজ্য সরকার নিজের নামে ভালো বলে চালানোর চেষ্টা করছে, কিন্তু নয়, এটা কেন্দ্র সরকার প্রত্যেক গরিবকে দিয়েছে। তাদের অন্ন বাসস্থানের কথা বলছি না একটু আগে, 5 কেজি করে অন্ন, কিন্তু কোভিডে কোনো মানুষ না খেয়ে মারা যায়নি। অথচ বাংলায় চা বাগানে আপনার চলে যান, জলপাইগুড়ির ছেলে গ্যারান্টি দিয়ে বলছি, চা বাগানে এখনও মানুষ অন্ধারে অধারে মারা যাচ্ছে। মোদি কি গ্যারেন্টি না দিদি কি গ্যারেন্টি, কোনটায় ভরসা রাখা যায়? লোকসভায় মনে হয় মোদি গ্যারান্টি কাজ করবে। বাংলায় দিদি কি গ্যারান্টি হবে? এবারে ভোটটা তো দেশের ভোট, কেন্দ্রের ভোট হলেও তো তবু তো বাঙালির অস্তিত্বের ভোট আছে না। বাংলায় তো বাঙালির অস্তিত্বকে রক্ষা করার ভোট এটা। বাংলার সেন্টিমেন্ট দিয়ে বাঙালি ভোট এক জায়গায় করা যাবে না। বাংলার মানুষ এবার মোদির দিকেই ঝুঁকবে। লোকসভা গত বছর আপনারা জানেন অনেক সংবাদ মাধ্যম দেখিয়েছিল যে বিজেপি নাকি 0 পাবে, 18টা পেয়েছিল। এবার কিন্তু আমরা 26 থেকে 30 আমাদের লক্ষ্য, তার চেয়ে বেশি পার হবে। কেমন সাংসদ চান, যেই সাংসদ জলপাইগুড়ির কথা
উত্তরের এই উত্তরাঞ্চল, আমরা তো উত্তরবঙ্গের উত্তরাঞ্চলগুলিতে থাকি, মানে জলপাইগুড়ি একটি প্রত্যন্ত অঞ্চল। সেই অঞ্চলের সামগ্রিক মানুষের কথা, একদম খেটে খাওয়া মানুষের কথা, শিক্ষিত সমাজের কথা যিনি পার্লামেন্টে গিয়ে তুলে ধরতে পারবেন, জলপাইগুড়ির উন্নয়নের কথা যিনি পার্লামেন্টে বুক চিতিয়ে বলতে পারবেন, তেমন সাংসদ চাই। এইখানকার যিনি সাংসদ তাকে শেষ কবে দেখেছেন? শেষ কবে দেখেছি? বিদায়ী সাংসদ। বিদায়ী সাংসদকে এটা একটা প্রশ্নের মুখে আছেন, কারণ আমরা তার কোনো কর্মযোগ্য দেখতে পারিনি। 5 বছরে 25 কোটি টাকা তিনি পেয়েছেন তার অর্থানুকূলে, সেই টাকাটা কোথায় খরচ হয়েছে, পুরো টাকাটাই রিটার্ন চলে গেছে। তো এমন সাংসদ আমরা আর পুনরায় চাচ্ছি না। উনি হয়তো জানেন না, তথ্যের অভাব। যদি রাজনীতিও করতে হয় না, একটু পড়াশোনা করতে হয়। আমি কাউকে ছোট করছি না, কিন্তু জানতে হয়। এই 5 বছরে একজন সাংসদের 25 কোটি টাকা পাওয়ার কথা, কিন্তু আপনারা জানেন কোভিড পিরিয়ডে 2 বছরের অর্থটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে 17 কোটি টাকার মানে 15 কোটি টাকা আর 2 কোটি টাকা পরে এক্সটেনশন করা ছিল, 17 কোটি টাকা। তার মধ্যে তিনি পুরো টাকায় খরচ করেছেন, তার হিসাব দিয়েছেন। হিসাব উনি চাইলেই পাবেন, ডিএমের কাছে চলে যাবেন, কারণ ফান্ড প্রত্যেক ডিএমের কাছ থেকে সব খরচ করা হয়। এবার থাকলেও সাংসদকে দেখা যায় না। আপনি এলাকার যে কোনো জায়গায় যান, আমি গ্যারান্টি দিয়ে বলছি, মানুষ যদি জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত রায় সম্বন্ধে আপনার একটা বাজে কথা বলে দেয়, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। নেতা নয় জনতা নিয়ে কথা বলতে শুরু হলে কথার আর শেষ হয় না। সময় গড়িয়ে যায়, কিন্তু কোথাও তো গিয়ে থামতে হয়, সময় শেষ। তাই নেতা নয় জনতায় আজকে আমি পারাদীপ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন। নমস্কার, নেতা নয় জনতায় আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি ইরন রয়েছি, আর আজ রয়েছি জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। জঙ্গিপুর মানেই কংগ্রেসের শক্ত ঘাঁটি। যদিও 2019 সালে তৃণমূলের প্রতীকে খলিলুর রহমান এই আসন থেকে জয়লাভ করেন, এবারও তিনি প্রার্থী হয়েছেন। অন্যদিকে কংগ্রেসের প্রার্থী রয়েছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী, বিজেপিও এখানে লড়াই করছে। সাগরদিঘি বিধানসভায় দাঁড়িয়ে গেছি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। সাগরদিঘির উপনির্বাচনে বাইরন বিশ্বাসের জয়, কংগ্রেসের প্রথম 0 থেকে বিধানসভায় খাতা খোলা। যদিও কয়েক মাস যেতে না যেতেই সেই পাল্টি। এই ভোটে সাগরদিঘির মানুষ কি ভাবছেন, আসুন কথা বলি। সাগরদিঘির মানুষ অনেক কিছু পাল্টে দিয়েছিল উপনির্বাচনে, তারপর সেই প্রার্থী পাল্টি খেয়ে আবার তৃণমূলে চলে গেছে। লাস্টবার এখান থেকে এমপি হয়েছে তৃণমূল, প্রথমবার তৃণমূল জিতেছে। আবার ভোট। বিগত 5 বছর এমপিকে দেখেছেন, খলিলুর রহমানকে দেখেছেন? না, আমরা সেরকম কিছু দেখিনি। আমরা শুধু একটা জিনিস লক্ষ্য করেছি, যে কোথায় কে মারা গেছে সেখানে তিনি সহানুভূতি সহকারে সেখানে হাজির হয়েছে। কিন্তু আমরা যেটা লোকালিটি, আমাদের এলাকার মানুষ যা দেখতে চাই বা জানতে চাই, আমরা একটাও লক্ষ্য করতে পারছি না। কোথাও রাস্তাঘাট করেছে বলে এমপি ল্যাটের কোনো জায়গাতে প্রমাণ নেই, বা পানীয় জল থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে কোথাও এমপি যে তার নিজস্ব তহবিল থেকে কাজ করেছে এরকম কোনো কিছু প্রমাণ নেই। এখানে তো কংগ্রেসের একটা ভোট ব্যাংক ছিল। 2019-এ কি হলো? সেই কংগ্রেসের ভোট ব্যাংকটা কি ভাগাভাগি হয়ে গিয়েছিল? এখানে সেই সময় একটা অন্য রকমের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ভারতবর্ষের রাজনীতি করতে গিয়ে যে তখন সাধারণ মানুষ ভেবেছিল যেখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন ব্যবস্থা আমূল পাল্টে দিতে গেলে, কিংবা গণতান্ত্রিক পরিবেশ, ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব বজায় রাখতে গেলে হয়তো সে সময় সাধারণ মানুষ ভেবেছিল যে এখানকার সরকারকে ভোট দিলে সরকারের প্রার্থী ভালো থাকবে, সরকারের প্রার্থী মানে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়া হয়েছিল। তারপর ভালো আছেন মানুষ হিসেবে। তারপরে এই এলাকার মানুষ দিনের পর দিন অবহেলিত এবং বঞ্চিত হয়েছে। সাগরদিঘির মানুষ বিধানসভা উপনির্বাচনে তো কংগ্রেসকে জিতিয়েছিল, হ্যাঁ, সেও পাল্টি খেয়েছিল। দেখুন, সাগরদিঘির মানুষ অ্যাকচুয়ালি কংগ্রেসকে নিজের রক্ত দিয়ে ভালোবাসে। এবার বিশ্বাস করে, ভরসা করে, টাইটেলও বিশ্বাস হয়তো, সেই জন্য ভরসা করে ভোটটা দিয়েছিল। এবার তার পার্সোনাল কী প্রবলেম বা রাজনীতিক কী প্রকোপ সেটা উনি বলতে পারবে, আর যারা রাজনীতিবিদ তারা বলতে পারবে, আমরা সাধারণ মানুষ বলতে পারবো না। কিন্তু আমাদের বিশ্বাসভঙ্গ হয়েছে, কিন্তু এই বিশ্বাসভঙ্গ হয়ে যাওয়ার পর যদি ভাবে যে আমাদের টিএমসি চলে গেল বা টিএমসিতে আবার এমপির ভোট কাটবে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু রেগে আছে। এর প্রতিদান আমরা ভোটে দেবো। সারা পশ্চিমবাংলাতে সাগরদিঘির মানুষ যে কীভাবে উপযুক্ত শিক্ষা দিতে পারে সেটা পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে। বাইরন পাল্টি খেয়ে গেছে, প্রার্থী পাল্টি খেয়ে গেছে। প্রার্থী পাল্টি খেয়েছে কিসের জন্য? সিবিআইডির ভয়ে পাল্টি খেয়েছে। উনার নিজের অর্থ বাঁচানোর জন্য পাল্টি খেয়ে গেছে। জঙ্গিপুরে প্রচুর বিড়ি শ্রমিক আছেন,
তাদের হাল কীরকম? এখানে আর তো কোনো শিল্প নেই। বিড়ি শ্রমিক যারা আছে তারা আশা করেছিল যে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেছিল যে 5 টাকা না 10 টাকা করে বাড়িয়ে দিব, সেটা আশাই ছিল। কিন্তু ওরা নামমাত্র আশা দেয়, কাজে কিছুই করে না। আর সে আগামী দিনে যে ভোট আসছে এবার বুঝে নেবে তার মানে কি হবে, হালটা কি হবে, কি ফল পাবে। হ্যাঁ, জঙ্গিপুর কি হতে পারে? যদিও লড়াইটা তিনমুখী লড়াই না দুমুখী লড়াই, মানে বিজেপির হাল এখানে কিরকম? বিজেপির হাল আছে, সে তো না থাকা বলবো না, আছে। কিন্তু আগামী দিনে জঙ্গিপুর লোকসভা কংগ্রেসেরই হবে। কংগ্রেস ফিরে পাবে মনে হচ্ছে? অবশ্যই ফিরে পাবে, তিনটেই পাবে। আর এখানে খলিলুর রহমান কাজ করেননি? না, কিছু হয়নি। একটা এমপি হিসাবে যে কাজ করা প্রয়োজন সেই কাজটা করেননি। সংখ্যালঘু ভোটটা অবশ্যই ফ্যাক্টর দাদা, অবশ্যই ফ্যাক্টর। এই যে সিএ চালু হয়েছে এর প্রভাব কি পড়বে? এখানে পড়বে না। কেন মনে হচ্ছে? সিএরা তো বসে গেছে। যখন ইলেকশন আসে, বিগত দিনে যখন ইলেকশন আসে তখন সিএ, এনআরসি এগুলো নিয়ে খুব তোলপাড় চলেছে, কিন্তু এবছর সেটা নেই। বিড়ি শিল্পের হাল কীরকম? বিড়ি শিল্পের হাল আমাদের সাগরদিঘিতে তো খুবই খারাপ। অ্যাকচুয়ালি সাগরদিঘিতে যা আছে তার থেকে ওই দিকটা শামশেরগঞ্জ, সুতি ওইদিকে বেশি আছে, কিন্তু তাদেরও অবস্থা খারাপ। কেন্দ্রীয় বাহিনীতে ভোটে ভরসা আছে? কেন্দ্র অবশ্যই ভরসা আছে। সেনাবাহিনী থাকলে নিশ্চয়ই ভোটটা ভালোভাবে হবে, মানুষ সুস্থভাবে ভোটটা দিতে পারবে। কর্মসংস্থানের হাল কিরকম? কাজকর্মের হাল কিরকম? কাজকর্ম কিছু নেই, খালি ভাঁওতা আছে, খুবই খারাপ। এমপি ওয়ার্ডের কোনো কাজ নেই, রাস্তা নেই, ঘাট নেই, ওভারব্রিজ নেই, কিছু নেই। সিএ এর প্রভাব আছে? না, কিছু প্রভাব নেই। ওগুলো আর এখন মানুষ বুঝে গেছে, ওগুলোকে আর ভয় করছে না মানুষ। কেউকে দেখে ভোট দেবো না, আমি দেবো রাহুল গান্ধীকে দেখে ভোট দেবো। আচ্ছা, 1 নম্বর লোক হচ্ছে রাহুল গান্ধী। দেশে রাহুল গান্ধী আসলে আমাদের শান্তি হবে। আচ্ছা, এই যে নরেন্দ্র মোদী তো আচ্ছে দিন বলেছিলেন জিনিসপত্রের দাম কমানো, সব ফলস। রাহুল গান্ধীকে একবার দেখে নেবো, তাহলে আমাদের আশা ভরসা সব ছেড়ে দেবো। আচ্ছে দিন পেয়েছেন? না, কোনো আচ্ছা দিন পাইনি এখন অবধি। সব নাটক। মোদির গ্যারান্টি? মোদি গ্যারান্টি সব ফলস। রাহুল গান্ধী আসলে মরিচিকার পিছনে দৌড়ানো, সাধারণ পাবলিককে মরিচিকা। জঙ্গিপুর লোকসভা ঘুরছি দাদা, কি মনে হচ্ছে? ভোট তো এসে গেল, জঙ্গিপুরের হাওয়া কি? জঙ্গিপুরের হাওয়া এবার মোটামুটি উল্টো দিকেই বইছে। কার উল্টো দিক? মানে এই তৃণমূলের উল্টো দিকেই বইছে। কেন? এখানে তো কাজ সব যা হচ্ছে সব খাতা কলমে হচ্ছে বেশিরভাগ। এখানে কংগ্রেসের ভোট হবে এবার ভালো। কংগ্রেসের পার্টি 2019 হেরে গেছিল। হেরে গিয়েছিল, এবার জিতবে এখন মনে হচ্ছে। যে দাঁড়িয়েছে সে তার দাদু আগে সব বিপ্লবের মন্ত্রী ছিল, সে অনেক উন্নতি করেছে, তার জন্যে ওকে পাল্লা থেকে ভোট দেবে। এটাই। তৃণমূলের এমপি এখানে কাজ করেনি? না, তৃণমূলের এমপি কোনো কাজ করেনি। ওকে আজ পর্যন্ত আমরা 5 বছর ধরে দেখতে পাই। সিপিএম এর ভোট কংগ্রেস পাবে? হ্যাঁ হ্যাঁ, পাবে। লড়াইটা কতটা কঠিন? কংগ্রেসের যিনি প্রার্থী তিনি পঞ্চায়েত ভোটে হেরে গেছিলেন, কিন্তু অনেকে বলছেন যে সেখানে নাকি ভোটই দিতে পারেননি। এবার কেন্দ্রীয় বাহিনী ভোট হবে, তাই কংগ্রেসের প্রার্থীর নাকি, যেহেতু সাগরদিঘি কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, তারা নাকি আবার বিশ্বাস অর্জন করবেন বা বিশ্বাস জানাবেন যে উপনির্বাচনে যা হয়েছিল। কোনোদিনই সাগরদিঘি কংগ্রেসের ছিল বেড়েছে? অবশ্যই বেড়েছে। আগে ছিল তো 80 টাকা 90 টাকা, এখন তো 170 টাকা 80 টাকা রেট পাচ্ছে। বেড়েছে? অবশ্যই বেড়েছে। বেড়েছে দাদা? হ্যাঁ বেড়েছে, বেড়েছে। হ্যাঁ হ্যাঁ বেড়েছে। আমার স্ত্রী তো বন্ধ। হ্যাঁ হ্যাঁ, 174 টাকা করিতে হাজার। আচ্ছা, আগে ছিল আপনার 60 টাকা 70 টাকা হাজার ছিল। লাভ হয় তাতে? হ্যাঁ, লাভ হয়। কংগ্রেসের সঙ্গে লড়াইটা কেমন হবে বা বিজেপি এখানে কতটা শক্তিশালী? লড়াই হবে না আমাদের। উন্নয়ন হয়েছে? অবশ্যই হয়েছে, অবশ্যই। সাগরদিঘির উন্নয়ন হয়েছে? সাগরদিঘির প্রচুর উন্নয়ন হয়েছে। আপনি যেখানে যাবেন। কি উন্নয়ন? শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল। দিদির উন্নয়ন মানে খলিলুলের উন্নয়ন। প্রার্থী এখানে কে? প্রার্থী খলিলুল। প্রজেক্ট দিদি, দিদির কাজ হচ্ছে এই সামনে সুপার ফ্যাসিলিটি হসপিটাল দাঁড়িয়ে আছে, রাস্তা ঝাঁ চকচকে। আর কি নেবেন? পানীয় জল থেকে আরম্ভ করে সবই হয়েছে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সাগরদিঘি বিধানসভা এবং সেখানে মণিগ্রামে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ, আমাদের ব্লকের অনেক জমি জায়গা অনেক কিছু গিয়েছে, কিন্তু সেখানকার ভালো ভালো যেগুলো সার্ভিস করছে বাইরের লোক এসে সার্ভিস করছে। দক্ষ শ্রমিক এখানে শিখিয়ে নেওয়া হয়নি কাউকে? না না, কেউ গেলেই বলেছিল, কথা দিয়েছিল এখানে লোক সব ঘর বাড়ি করে দিব, সব জায়গা দাও এখানেও, কিন্তু সবই তো বাহির। আর আমার এখানে আছে ঘাস কাটা 300 টাকা। আপনাদের সন্তানদের ছেলে মেয়েদের কোনো চাকরি হয়নি? কিছু নাই, নাইট গার্ড 20 টাকা লাঠি ধরি। এই যে ভোট আসবে, এটা কি ইস্যু, এটা মাথায় রাখবেন? ভোট কি করতে দিব? আই পর্যন্ত ঘরই পেলাম না।
কংগ্রেস করলাম আজ 40 বছর ঘরটা দিলে না আজ পর্যন্ত। এই আবাসের ঘর 100 টাকার কাজ পেয়েই না তো কিছু তো পাননি? না আবাসের ঘর কিচ্ছু নাই এই কিছু। দুর্নীতি হয়েছে এখানে, টাকা অন্য কেউ নিয়ে নিয়েছে। টাকা কে নিবে? টাকা সব ওই এমএলএ ওর এরা সব খেয়ে নিছে। আমার ঘরটা 40,000 টাকা দিবে। আপনাকে টাকা দিতে হবে? হ্যাঁ ওইটা কি আপনি তো টাকা পাবেন। ওইটা আবার 40,000 ওরা নিবে। ও 40,000 আপনাকে দিতে হবে, তারপর কত টাকা পাওয়া যাবে? ওই যে 1,40,000 1 লাখ দিবে, 40 ওরা খাবে। 1,40,000 40 দিতে হবে। ওই 1 লাখ খাবেটা কি? ওই যে প্রধানরা মেম্বাররা যে নেতা হচ্ছে সেই পয়সা খেলিছে সব দলই সব দলই। এই যে সাগরদিঘি মানুষ ভরসা করে বাইরন বিশ্বাসকে ভোট দিল, ও তো চোর, পাল্টি খেয়ে গেল। চোর। সাগরদিঘি তো উপনির্বাচনে কংগ্রেসকে জিতিয়েছিল। সাগরদিঘি উপনির্বাচনে হয়েছিল কারণ প্রার্থীটা ঠিক হয়নি। যিনাকে প্রার্থী করেছিলেন উনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেননি, নিজের হামবাড়া ভাবের লাগিয়ে হেরেছিল এবং তৃণমূলীরাই ওকে ভোট দেয়। এখানে হিন্দু ভোট ব্যাংক আছে অবশ্যই। কত পার্সেন্ট? এখানে ধরেন 45%। হ্যাঁ, এই ভোটটা কি বিজেপির পক্ষে যেতে পারে? এখন তো যা দেশের আবহাওয়া তাতে কিছুটা তো যাবে, কিছুটা মানে 35% যাবে। লড়াই কি হাড্ডাহাড্ডি? হাড্ডাহাড্ডি তো হবেই, হবে লড়াই হাড্ডাহাড্ডি। আর যেখানে শেষ করব তখন সন্ধে নেমে গেছে। নেতা নয় জনতা আজ এখানেই শেষ করছি, সত্যিই সময় নেই। আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য জায়গায়।